পাস্ট পারফেক্ট কে কত সহজে লেখা যায় বা বোঝা যায় তার একটা ফর্মুলা তোমরা প্রথমেই শিখে নাও। ফর্মুলাটা কি? সিম্পল পাস্ট প্লাস টাইম এক্সপ্রেশন সমান সমান পাস্ট পারফেক্ট। ফর্মুলাটা দেখে নাও, সিম্পল পাস্ট প্লাস টাইম এক্সপ্রেশন সমান সমান পাস্ট পারফেক্ট। এখানে পাস্ট পারফেক্টের গঠনটা একটু দেখে নেবে, সাবজেক্ট হ্যাড V3। এবার আসছি উদাহরণে। আমি যদি এখানে সিম্পল পাস্টের জায়গায় একটা উদাহরণ বসাই, ধরা যাক নিলাম হি নিউ মি, মানে সে আমাকে জানতো, এখানে এটা সিম্পল পাস্ট। তারপর টাইম এক্সপ্রেশনে আমি বসালাম ফর 2 ইয়ার্স। কোথা থেকে নিলাম? এখানে লিস্ট থেকে, টাইম এক্সপ্রেশনের যে লিস্ট আছে সেখান থেকে ফর 2 ইয়ার্স নিলাম। তাহলে পাস্ট পারফেক্টে কি হবে? এই ফর্মুলা অনুযায়ী হি হ্যাড নোন মি ফর 2 ইয়ার্স। তাহলে এই ফর্মুলাটা মনে রাখলেই কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যাবে। সিম্পল পাস্ট প্লাস টাইম এক্সপ্রেশন সমান সমান পাস্ট পারফেক্ট। হ্যালো এন্ড ওয়েলকাম। আজকে শেখাবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানতে গেলে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো কখন পাস্ট পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করবে। এই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করতে মানে এই টেন্সটাকে আমরা যখন আলোচনা করছি তখন এইটা আমাদের প্রথমে জেনে নিতে হবে, মানে তোমাদেরকে জানতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সটাকে তোমরা কখন ব্যবহার করবে। এটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ পাস্ট পারফেক্ট টেন্স বা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও। তো পাস্ট পারফেক্ট টেন্সকে কখন ব্যবহার করবে আমি 4টে উপায় বলে দেব এই ভিডিওর মাধ্যমে। সেই 4টে উপায়কে বুঝে নিলে তাহলে তোমরা পাস্ট পারফেক্ট টেন্সটাকে খুব সহজে ব্যবহার করতে পারবে। তার আগে আমি কিছু জিনিস আগে আলোচনা করে নিই পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে ক্রিয়াগুলোকে আমরা ব্যবহার করব সেই ক্রিয়াগুলোর মাত্রা কিরকম থাকলে আমরা বুঝবো সেটা পাস্ট পারফেক্ট টেন্স। মানে আমি প্রত্যেক ক্ষেত্রে এটাই বলি যে ক্রিয়ার মাত্রা অনুযায়ী আমরা টেন্সকে নির্বাচন করব, তেমনি পাস্ট পারফেক্ট টেন্সকেও আমরা ক্রিয়ার মাত্রা দিয়ে বুঝবো। কি না, ক্রিয়ার সঙ্গে যদি আছিলাম যোগ থাকে, ক্রিয়ার সঙ্গে যদি আছিলে যোগ থাকে, ক্রিয়ার সঙ্গে যদি আছিল যোগ থাকে, তাহলে বুঝবো এটা পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু এটাই যথেষ্ট নয় পাস্ট পারফেক্ট টেন্স বোঝার জন্য। পাস্ট পারফেক্ট টেন্সকে কমপ্লিটলি বুঝতে গেলে 4টে উপায়কে একেবারে বুঝে নিতে হবে। যদি সেটা বুঝতে পারো, আশা করি এই ভিডিওটা দেখে বুঝতে পারবে এবং তারপরে পাস্ট পারফেক্ট টেন্স একেবারে পরিষ্কার হয়ে যাবে। নাম্বার ওয়ানে আমি যেটা বলছি যে দুটো কাজ অবশ্যই থাকতে হবে। মানে পাস্ট পারফেক্ট টেন্স হতে গেলে দুটো ঘটনা অবশ্যই ঘটা দরকার। তার মানে অতীতকালে দুটো কাজ ঘটবে। একটাকে বলা হচ্ছে আগের কাজ, এই যে অতীতে আগের কাজ আমি বলছি, আর অতীতে পরের কাজ। অর্থাৎ দুটো কাজ, একটা আগে ঘটেছিল আর একটা পরে ঘটেছিল। আবার বলছি, অতীতকালে দুটো কাজ, একটা আগে ঘটেছিল একটা পরে ঘটেছিল। এরকম যদি বিষয়টা হয় তাহলেই আমরা পাস্ট পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করব। তাহলে অতীতে আগের কাজ যেটা আর অতীতে পরের কাজ যেটা, এই দুটো কাজকে আমি যখন ইংলিশে লিখবো বাংলা থেকে, তখন সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো। কিভাবে লিখবো? অতীতে আগের কাজ যেটা সেটার পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং সেই টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস আদার্স। আবার বলছি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস আদার্স পাস্ট পারফেক্ট। কোনটার? না অতীতের আগের কাজের। আর অতীতে পরের কাজ যেটা সেটার কোন টেন্স হবে? পাস্ট সিম্পল। এবং সেক্ষেত্রে বাক্যের গঠন কি হবে? সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স। বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স। তাহলে আমি যখন পাস্ট পারফেক্ট টেন্সের পুরো বাক্যটাকে লিখবো, তার মানে কি দাঁড়াচ্ছে? দুটো টেন্সকেই আমার কিন্তু নিতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সটাকেও নিতে হবে, পাস্ট সিম্পলটাকেও নিতে হবে। এই অতীতের আগের কাজের জন্য, আগের কাজে বর্ণনা করার জন্য, আগের কাজটাকে ইংলিশে লেখার জন্য আমাকে পাস্ট পারফেক্ট টেন্সটাকে নিতে হবে, আর অতীতের পরের কাজটাকে ইংলিশে লেখার জন্য আমাকে পাস্ট সিম্পলটাকে নিতে হবে। এদের গঠন আমি এখানে দিয়ে দিয়েছি। এটা থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কিরকম গঠনটা। সাবজেক্ট হ্যাড V3, সাবজেক্ট V2 আদার্স। এই হলো পাস্ট পারফেক্টের 1 নম্বর বিষয়। আমি প্রত্যেকটা বিষয়কে একে একে বলে যাব, উদাহরণ দিয়ে দিয়ে ভিডিওটা দেখতে থাকো। উদাহরণে আসছি, উদাহরণগুলো দেখো। তবে এখানে একটা জিনিস মনে রাখবে যে দুটো কাজ অতীতে ঘটেছিল, এটা যেমন একটা ব্যাপার, দুটো কাজ অতীতে ঘটেছিল। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হলো একটার পর একটা ঘটেছিল, মানে একটা আগে বা একটা পরে এরকম ভাবে ঘটনাটা ঘটেছিল। এইটা কিন্তু মনে রাখতে হবে। তো এখানে অতীতে দুটো কাজ ঘটেছিল বোঝাতে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুটো কাজ থাকতেই হবে পাস্ট পারফেক্টে, না হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে না। তো এখানে আমি যে উদাহরণ লিখেছি, বাবা স্টেশনে পৌঁছানোর আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম,
এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে কোন কাজটা আগে ঘটেছিল। এখানে আমি স্টেশনে পৌঁছেছিলাম, এই বাক্যটা আগে ঘটেছিল। তারপরে বাবা স্টেশনে পৌঁছেছিল, এটা পরে ঘটেছিল। তাহলে আমি আগে কি দেখালাম, আগে অতীতে আগে যে ঘটনাটা ঘটে তার জন্য পাস্ট পারফেক্ট আমরা ব্যবহার করি, আর পরে যে ঘটনাটা ঘটে তার জন্য আমরা সিম্পল পাস্ট ব্যবহার করি। তাহলে এক্ষেত্রেও তাই ব্যবহার করব। আর মধ্যখানে একটা বিফোর। তাহলে আমি কি লিখবো, তাহলে আমি লিখবো আই হ্যাড রিচড the station, I had reached the station before father reached there, before father reached there। তাহলে I had reached the station before father reached there। এখানে দেখো এইটুকু অংশ কিন্তু পাস্ট পারফেক্টে লিখেছি, মানে কারণ কি, এটা আগে ঘটেছিল। আমি স্টেশনে পৌঁছেছিলাম, এই কথাটা আগে ঘটেছিল, মানে এই ঘটনাটা আগে ঘটেছিল, তারপরে বাবা স্টেশনে পৌঁছেছিল। তাহলে আগে যে ঘটনাটা ঘটেছিল তার জন্য আমরা কি ইউজ করলাম, পাস্ট পারফেক্ট, রিমেম্বার। আর এটা ফাদার রিচড, এই যে রিচড ব্যবহার করেছি, এটা হলো সিম্পল পাস্ট, ফাদার রিচড দেয়ার। পরেরটা, চোরটা দৌড়ালো কারণ পুলিশ তাড়া করেছিল। চোরটা দৌড়ালো কারণ পুলিশ তাড়া করেছিল। The thief ran because the police chased him, because the police had chased him, sorry, এই কাজটা আমার আগে ঘটেছিল। The police had chased him। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, চোরটা দৌড়ালো কারণ পুলিশ তাড়া করেছিল। এই ঘটনাটা কিন্তু আগে ঘটেছিল, পুলিশ তাড়া করেছিল বলেই চোরটা দৌড়েছিল। তাহলে এইটা আগে ঘটেছিল আর এইটা পরে ঘটেছিল। তাহলে আগে ঘটেছিল যেটা, সেটা কি করতে হবে, পাস্ট পারফেক্ট, তাই করা হয়েছে। দ্য পুলিশ হ্যাড চেজড, এইটা হলো পাস্ট পারফেক্ট, পুলিশ হ্যাড চেজড হিম। আর চোরটা দৌড়েছিল, দ্য থিফ র্যান। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। দুটো উদাহরণ লিখলাম এ পর্যন্ত, দুটো থেকে এটা পরিষ্কার হলো যে দুটো ঘটনা ঘটেছিল অতীতে, এবং একটা আগে ঘটেছিল, একটা পরে ঘটেছিল। পরেরটা, জার্মান শেখার আগে আমি স্প্যানিশ শিখেছিলাম। তাহলে আগে কোনটা ঘটেছিল, আগে স্প্যানিশ শিখেছিলাম, এইটা ঘটেছিল। তাহলে এইটাকে আমি পাস্ট পারফেক্ট করব। খুব সহজ, শুধু এইটুকু বুঝে নিতে হবে কোনটা আগে কোনটা পরে। আগে হলে পাস্ট পারফেক্ট, পরে হলে সিম্পল পাস্ট। তাহলে আই হ্যাড লার্নড স্প্যানিশ বিফোর I learned German, ওই একই, যে কাজটা আগে ঘটেছিল সেইটাকে আমরা পাস্ট পারফেক্ট করছি, আর যেটা পরে ঘটেছিল সেটা সিম্পল পাস্ট। আমরা স্টেডিয়ামে পৌঁছানোর পর খেলা শুরু হলো, কোনটা আগে ঘটেছিল, আমরা স্টেডিয়ামে পৌঁছানোর পর খেলা শুরু হলো, এইটা আগে ঘটেছিল, মানে আমরা স্টেডিয়ামে পৌঁছেছিলাম, এইটাই আগে ঘটেছিল, তারপরে খেলা শুরু হলো। তাহলে কি লিখবো, the match started after we had reached the stadium তাহলে কি লিখলাম, the match started after we had reached the stadium, আমরা আগে পৌঁছেছিলাম তারপরে খেলা শুরু হয়েছিল, ওই জন্য the match started after we had reached the stadium। নেক্সট কি লিখেছি, বইটা কেনার আগে আমি পড়েছিলাম, এখানে কোনটা আগে, এইটা পড়েছিলাম, এইটা আগে। তাহলে I had read the book, I had read before
read it করে দিয়ে একটা অবজেক্ট দিয়ে দিই, I had read it before I bought the book. I had read, এটা আগে ঘটেছিল, মানে আমি আগে বইটা পড়েছিলাম। Before I bought the book, মানে আমি কেনার আগে বইটা পড়েছিলাম। এই বই পড়েছিলাম এই কথাটা, মানে এই ঘটনাটা আগে ঘটেছিল, ওই জন্য এটা পাস্ট পারফেক্ট হলো। I had read before I bought the book, I had read it before I bought the book। তো এইটা থেকে আমরা কি জানলাম না, অতীতে দুটো কাজ ঘটেছিল বোঝাতে, দুটো কাজ অবশ্যই থাকতে হবে, মানে দুটো কাজ অতীতে ঘটেছিল এরকম বোঝালেই তবে আমি পাস্ট পারফেক্ট টেন্সে বাংলা থেকে ইংলিশে লিখতে পারবো, ট্রান্সলেট করতে পারবো। এরপরে আসবো নাম্বার 2, আমি 4টে উপায় বলেছি, 4টে উপায়ের মাধ্যমে আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে বুঝবো। 1 নম্বর উপায় হলো এইটা, 2 নম্বর উপায় যেটা এইবারে সেটা বলবো। তাহলে কোন কোন সেন্টেন্স গুলোকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে করব, অর্থাৎ বাংলায় কি ধরনের বাক্য থাকলে সেই বাক্যগুলোকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে করব, তার জন্য 4টে উপায় আছে। সেই 4টে উপায়ের 1 নম্বর উপায় আমি অলরেডি বলেছি। এবারে আসছি 2 নম্বর উপায়, মানে কি জানলে কি বুঝলে, মানে ঘটনাটা কিরকম ঘটলে আমরা বুঝবো যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে বা ওই ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেখে নিই, এখানে আমি লিখে দিয়েছি, এই লেখাটা ভালো করে শুনে নাও বা পড়ে নাও। কি লিখেছি, অনেক ক্ষেত্রে কিছু শব্দ ব্যবহার করে আগের ঘটনা উজ্জ্ব রাখা হয়, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগের ঘটনা উজ্জ্ব রাখা হয়, মানে পাস্ট পারফেক্ট হতে গেলে দুটো ঘটনা ঘটতেই হবে, মানে দুটো ঘটনার কথা উল্লেখ থাকতেই হবে সেন্টেন্সের মধ্যে। তাহলে দুটো ঘটনার মধ্যে আগের ঘটনাকে আমরা উজ্জ্ব রাখতে পারি, আগের ঘটনাকে আমরা উজ্জ্ব রাখতে পারি, মানে আগের ঘটনাকে আমরা বলছি না, না বলে কিছু শব্দ বলছি, মানে এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আর আগের ঘটনাগুলো বলার দরকার পড়ে না। আবার বলছি, এখানে আমি লিস্ট করে দিয়েছি এই শব্দগুলো, এভার, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, সো ফার, টিল, বাই দ্য টাইম, বিফোর, আফটার। এই শব্দগুলোকে আমি যদি ব্যবহার করি আমার সেন্টেন্সে, মানে বাংলায় যদি আমি এই ধরনের শব্দগুলোকে ব্যবহার করতে পারি, তাহলে আগের ঘটনাকে বলার দরকার পড়ে না, আগের ঘটনাকে উজ্জ্ব রাখা যায়। ব্যাপারটা কিরকম আমি উদাহরণ দিয়ে বোঝাবো। তার আগে আমি এই মিনিং গুলো একটু বলে দিই, মিনিং গুলো অনেকের নাও জানা থাকতে পারে বা জানিয়ে দিচ্ছি আমি। এভার মানে কি, সদা, নিত্য, কখনো। জাস্ট মানে কি, সবে। এই মিনিং গুলো কিন্তু মনে রাখতে হবে। রিসেন্টলি মানে সম্প্রতি, অলরেডি মানে ইতিমধ্যে, ইয়েট মানে এখনো, সোফার মানে এ পর্যন্ত, টিল মানে পর্যন্ত অবধি, বাই দ্য টাইম মানে ততক্ষণে, বিফোর আগে, আফটার পরে। তাহলে এই শব্দগুলো আমি ব্যবহার করি, মানে বাংলায় এই মিনিং গুলো আমি যদি ব্যবহার করি, মানে এই শব্দগুলো যদি ব্যবহার করি, এই যে আন্ডারলাইন করছি, এই শব্দগুলো যদি আমি সেন্টেন্সে ব্যবহার করি এবং সেটাকে যদি পাস্টে লিখি, তাহলে আমি পাস্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটাকে লিখবো। উদাহরণ দেখে নিই, উদাহরণ দিলেই বোঝা যাবে পরিষ্কার। আমি ইতিমধ্যে লাঞ্চ খেয়েছিলাম, এখানে দেখো ইতিমধ্যে কথাটা ব্যবহার করেছি, তাহলে এটাকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব, কারণ এই ইতিমধ্যে কথাটা বলার মাধ্যমে আমি আগের ঘটনাটাকে আর বলছি না, উজ্জ্ব রাখছি। তাহলে আমি কি লিখবো, আই হ্যাড অলরেডি টেকেন মাই লাঞ্চ, I had already taken lunch, I had already taken lunch। বোঝা গেল? তাহলে আমি কিভাবে লিখলাম, ইতিমধ্যে কথাটা আছে, পাস্ট টেন্সে আছে, দুটো শর্তই পূরণ হলো, এবং ইতিমধ্যে বলার মাধ্যমে আমি আগের ঘটনাটাকে উজ্জ্ব রাখলাম, তাহলে আমি এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে পারবো, I had already taken lunch। পরের উদাহরণ, আমি কলেজ থেকে সবে ফিরেছি, এখানে এই যে সবে কথাটা আছে, সবে ফিরেছিলাম, তাহলে এই সবে কথাটা দিয়ে আমি আগের ঘটনাটাকে উজ্জ্ব রাখছি, মানে বলছি না। তাহলে আমি কি লিখবো, I had just returned from college। তাহলে I had just returned from college,
আমি কলেজ থেকে সবে ফিরেছিলাম। বোঝা গেল? এই শব্দগুলো খেয়াল করো, সবে, ইতিমধ্যে, এই শব্দগুলো যখনই তুমি পাস্ট টেন্সে ব্যবহার করবে তার মানে তুমি বুঝে যাবে যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। ততক্ষণে ওরা পৌঁছে গিয়েছিল, এই যে ততক্ষণে আমরা এখানে লিস্ট করে দিয়েছি, লিস্টটা দেখো এখানে ততক্ষণে মানে বাই দ্য টাইম, তাহলে এই ওয়ার্ডটা ইউজ হবে এবং পাস্ট পারফেক্ট টেন্সে এই সেন্টেন্সটাকে আমরা লিখবো। ততক্ষণে ওরা পৌঁছে গিয়েছিল। দে রিচড, they reached there by the time, এখানে দেয়ার কথাটা আমি অতিরিক্ত লিখলাম একটা কমপ্লিমেন্ট হিসেবে, না হলে সেন্টেন্সটা ফাঁকা ফাঁকা লাগছে। they reached there by the time, তাহলে বোঝা গেল ততক্ষণে শব্দটা দিয়ে আমি আগের ঘটনাটাকে উজ্জ রেখেছিলাম, অতএব এটা পাস্ট পারফেক্টে, সরি এখানে হ্যাড হবে, they had reached there by the time। তাহলে এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বললাম, মানে লিখলাম। তারপরে কি লিখেছি, এ পর্যন্ত, এই যে শব্দটা ইউজ করেছি এর মাধ্যমে আমি আগের ঘটনাকে উজ্জ রাখছি বা রেখেছিলাম। তাহলে এক্ষেত্রে আমি সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্টে লিখবো। কি লিখবো, এ পর্যন্ত ও 10 পাতা পড়েছিল। ও মানে হি হ্যাড read 10 pages so far, he had read 10 pages so far, সে মানে ও এ পর্যন্ত 10 পাতা পড়েছিল। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমি ইউজ করেছি, এই ওয়ার্ডগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, পাস্ট পারফেক্ট বোঝার জন্য। মানে এই শব্দগুলো তুমি দিয়ে তুমি যদি সেন্টেন্স বানাও তাহলে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে লিখবে, বলবে। সেই ওয়ার্ডগুলো কি কি এখানে আমি লিস্ট করে দিয়েছি, বেঙ্গলি মিনিং দিয়ে দিয়েছি। এই বেঙ্গলি মিনিংগুলো যদি তোমার বাংলা সেন্টেন্সে থাকে তাহলে সেই বাংলা সেন্টেন্সকে ইংলিশে করবে যখন, অবশ্যই পাস্ট টেন্সে, এই পাস্ট পারফেক্ট টেন্সে করবে। বোঝা গেল? ঠিক এইরকম মডেল, মানে এই ধরনের সেন্টেন্সকে তুমি মডেল করে নাও, মডেল করে নিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করো, তাহলেই বুঝে যাবে যে পাস্ট পারফেক্ট টেন্সটা কোথায় ব্যবহার হয়। বোঝা গেল? এরপরে আসবো আমি নাম্বার 3। এবারে শুরু করছি পাস্ট পারফেক্টে বাক্য লেখার 3 নম্বর উপায়, পাস্ট পারফেক্টে সেন্টেন্স লেখার 3 নম্বর উপায়। এ পর্যন্ত আমরা দুটো উপায় জেনেছি, যার মাধ্যমে তোমরা জেনেছো বা তোমরা জানলে যে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করার সময় ব্যবহার করতে হয়। এবারে জানছি 3 নম্বর। 3 নম্বরে কি বলা হচ্ছে, সময় নির্দেশ করে যে শব্দ, সেই শব্দ থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। সেই শব্দ থাকবে মানে সময় বোঝাবে এমন যে শব্দ, সেই শব্দগুলো যদি আমার সেন্টেন্সে থাকে এবং সেই শব্দগুলো দিয়ে আমি যদি কোনো পাস্ট টেন্সে বাক্য লিখি তাহলে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে আমরা লিখব। এখানে আমি লিখে দিয়েছি সিন্স, ফর, হাউ লং, হোল, অল, থ্রু আউট, অল অ্যালং। এই সমস্ত যে শব্দগুলো লিখেছে এগুলো সবই টাইমকে নির্দেশ করছে, টাইম বোঝাচ্ছে। তো এগুলোর বেঙ্গলি মিনিং মোরাললেস জানা। সিন্স মানে থেকে, আমরা থেকে অর্থে এখানে বোঝাবো। ফর ধরে, হাউ লং যতক্ষণ, হোল সারা, সারা মানে সারা সময়, এরকম অর্থে ব্যবহার হতে পারে। একটা লং পিরিয়ড অফ টাইম বললে আমরা হোল। অলও তাই, একই। থ্রু আউট এটাও তাই, অল অ্যালং এটাও তাই। মানে এগুলো এই 4টে কাছাকাছি মিনিং, একেবারে কাছাকাছি মিনিং, মানে আমরা ধরে নিতে পারি সারা সমগ্র সময়। এবার আমি 3টে এক্সাম্পল দিয়েছি, 3টে এক্সাম্পল দিলেই হবে, এখানে তো 4টের জন্য একটা মিনিং। তাহলে আমি 3টে এক্সাম্পলে কি কি লিখেছি, গত 2 বছর ধরে ওকে জেনেছিলাম। তাহলে আমি কি লিখবো, ওকে জেনেছিলাম মানে কে জানছে, আমি। তাহলে I had known him for
আচ্ছা, গত 2 বছর ধরে, গত কথাটা আমি নাও লিখতে পারি, গতটা আমি বাদ দিচ্ছি। 2 বছর ধরে I had known him for 2 years. 2 years. আমি 2 বছর ধরে ওকে জেনেছিলাম। I had known him for 2 years. 2 বছর ধরে ওকে জেনেছিলাম। এই যে 2 বছর ধরে, এই ধরে শব্দটা মানে টাইমকে বোঝাচ্ছে এবং এটা পাস্ট টেন্সে লিখছি, অতএব এটাকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে ট্রান্সলেট করব, মানে লিখব। আমি 2017 সাল থেকে স্প্যানিশ শিখছিলাম। এটাকে কি লিখব? এটাকে লিখব I had, শিখেছিলাম, I had learned Spanish. I had learned Spanish 17 সাল থেকে since 2017. I had learned Spanish since 2017. ও সারা বছর ধরে পড়েছিল। ও মানে he had read whole year. He had read whole year, all year, throughout the year, all along the year, সব এইগুলো আমি সব ইউজ করতে পারি এই জায়গাতে। হোল, এই হোলটাকে না বসিয়ে আমি এটাকেও ব্যবহার করতে পারি, এটাকেও ব্যবহার করতে পারি, এটাকেও ব্যবহার করতে পারি। তাহলে ও সারা বছর ধরে পড়েছিল, he had read whole year। তাহলে বোঝা গেল যে আমরা যে টাইম বোঝাচ্ছি এমন যে শব্দগুলো, সেই শব্দগুলো যদি সেন্টেন্সে আমরা রাখতে পারি, সেই শব্দগুলো দিয়ে আমি যদি পাস্ট টেন্সে কোনো সেন্টেন্স তৈরি করি, তাহলে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে আমরা লিখব। এটাই হলো 3 নম্বর উপায়। 3 নম্বর উপায় পাস্ট পারফেক্টকে করার পদ্ধতি। তাহলে আমি 4টে উপায়ের মাধ্যমে পাস্ট পারফেক্টকে শেখাবো বলেছিলাম। তো 3 নম্বর উপায় বললাম। 3 নম্বর উপায়টা কি না, সেন্টেন্সে যদি এই ধরনের সময় উল্লেখ থাকে এবং সেটা যদি পাস্ট হয়, তাহলে অবশ্যই সেই সেন্টেন্সগুলোকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো বা বলবো। পাস্ট পারফেক্ট টেন্স বোঝার 4 নম্বর উপায়, অর্থাৎ মানে অ্যাকশনটা কিরকম হলে আমরা বুঝবো যে এই বাক্যটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, মানে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করার সময় পাস্ট পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করতে হবে। এখানে একটা বিশেষ কতগুলো ভার্ব আছে, এখানে বিশেষ কতগুলো ভার্ব আছে যেগুলো তোমাদেরকে চিনে নিতে হবে, এবং সেই ভার্বগুলোকে তুমি যখন পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করবে বা এই ভার্বগুলো যখন পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হবে, তখন কিন্তু একটা ডিফারেন্ট মিনিং দেবে। সেইগুলো সম্পর্কেই আমি এখানে আলোচনা করছি, মানে 4 নম্বর উপায়, যে উপায়ের মাধ্যমে আমরা বুঝবো যে পাস্ট পারফেক্ট টেন্স কখন বা কোথায় আমরা ব্যবহার করতে পারি, মানে তোমরা ব্যবহার করতে পারো। এখানে আমি লিখে দিয়েছি কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পাস্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ ভার্বগুলোর পাস্ট পারফেক্ট টেন্স হয়। এটা একটা কমন কথা যে ওই ভার্বগুলোর পাস্ট পারফেক্ট টেন্স হয়। এইবারে এই সমস্ত ভার্বগুলো ব্যবহার হয় তখন যখন বক্তার মনের ইচ্ছা পূরণ হয়নি বোঝায়। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই সমস্ত ভার্বগুলো ব্যবহার হয় তখন, ভালো করে বোঝার চেষ্টা করো, এই সমস্ত ভার্বগুলো ব্যবহার হয় তখন যখন বক্তা, অর্থাৎ যে কথাটা বলছে, যখন বক্তার মনের ইচ্ছা পূরণ হয়নি বোঝায়। মানেটা হলো এই সমস্ত ভার্বগুলোকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করলে কি দাঁড়াবে অর্থটা, না বক্তার মনের ইচ্ছা পূরণ হয়নি বা হয়েছিল না, এরকমই বোঝাবে। এই ভার্বগুলোকে আমি যখনই পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব, যেখানে লিস্ট করে দিয়েছি 1 2 3 4 5 6 7 7টা ভার্ব আছে। এই 7টা ভার্বকে আমি যখনই পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব, তখনই এই ভার্বগুলো দিয়ে যে মিনিংটা বোঝাবে, সেই মিনিংটাতে ইচ্ছে পূরণ হয়নি বা ঘটেনি, ঘটনাটা ঘটেনি, এটাই বোঝাবে। এবার আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তার আগে মিনিং গুলো বলে দিই। মিনিং একেবারে সহজ জিনিস, সবার পরিচিত শব্দ এগুলো। ওয়ান্ট চাওয়া, হোপ আশা করা, এক্সপেক্ট আশা করা, প্রত্যাশা করা, থিঙ্ক মনে করা, সাপোজ ধরা, মনে ধরা বা মনে করা, মিন বোঝানো, ইনটেন্ড ইচ্ছে করা। তো এই সমস্ত ভার্বগুলোকে আমি যখনই পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব, তখন কি বোঝাবে, ইচ্ছে পূরণ হয়নি। এইটা, এই ফ্রেজটাকে মনে রাখতে হবে, ইচ্ছে পূরণ হয়নি, এইটা কিন্তু বোঝাবে।
যখনই এই 7টা ভার্বকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব তখন কি বোঝাবে? ইচ্ছে পূরণ হয়নি বা ঘটনাটা ঘটেনি, এরকমই বোঝাবে। এক্সাম্পল দিলে বোঝা যাবে। ধরা যাক আমি বললাম আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম, এই সেন্টেন্সটাকে আমি লিখলাম, আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম। এই বাক্যটার মধ্যে দুটো জিনিস কিন্তু বোঝায়, মানে এই বাক্যটা দিয়ে দুটো অর্থ আমি বোঝাতে পারি। একটা হচ্ছে আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম এবং সাহায্য করেছিলাম, এটা একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু সাহায্য করতে পারিনি। বোঝা গেল? বুঝেছো? দুটো ঘটনা কিন্তু, মানে দুটো অর্থ কিন্তু এই বাক্যটা দিয়ে বোঝাচ্ছে। একটা কি বললাম? 1 নম্বর হচ্ছে আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম এবং সাহায্য করেও ছিলাম, এটা 1 নম্বর। আর একটা অর্থ হচ্ছে আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু সাহায্য করতে পারিনি, মানে সাহায্য করার কাজটা ঘটেনি। বোঝা গেল? দুটো অর্থ। তো দুটো অর্থের মধ্যে কোন অর্থটা এক্ষেত্রে প্রযোজ্য হবে? 2 নম্বরটা। কারণ আমরা কি বলেছি? ইচ্ছে পূরণ হয়নি বা ঘটনাটা ঘটেনি বোঝাবে যখনই আমি এই ধরনের ভার্বগুলোকে নিয়ে পাস্ট পারফেক্ট টেন্স করব। তাহলে দেখা যাক কি দাঁড়ায়। তাহলে I had wanted to help him। এই যে সেন্টেন্সটা লিখলাম I had wanted to help him, এর বাংলা মানে হলো আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু সাহায্য করতে পারিনি, মানে ঘটনাটা ঘটেনি। কেন ঘটেনি? না এই হ্যাড ব্যবহার করেছি বলে। এই হ্যাডটা যখনই বসিয়েছি, মানে পাস্ট পারফেক্ট টেন্সে যখনই সেন্টেন্সটাকে লিখলাম এই ভার্বগুলোকে ব্যবহার করে, তখনই কিন্তু মিনিংটার মধ্যে একটা নেগেটিভ ফোর্স চলে এলো, মানে বাক্যটা নেগেটিভ হয়ে গেল। যদিও এখানে পজিটিভ দেখাচ্ছে, অ্যাফার্মেটিভ দেখাচ্ছে, কিন্তু বাক্যটার মিনিং এর মধ্যে একটা নেগেটিভ ফোর্স আছে। অর্থাৎ আমি সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি, এটাই হলো এর বাংলা মানে। অপরপক্ষে আমি যদি এটাকে এরকম ভাবে লিখি I wanted to help him, এই দুটোর মিনিং এর মধ্যে কিন্তু মানে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? আমি তো আগেও উল্লেখ করেছি। এই বেঙ্গলি সেন্টেন্সটার দুটো অর্থ। আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম, দুটো অর্থ বলেছি, যে আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম এবং করেছিলাম, একটা ঘটনা। আর একটা আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু সাহায্য করতে পারিনি, আর একটা ঘটনা। তাহলে এই 2 নম্বর ঘটনা দিয়ে এই সেন্টেন্সটাকে বোঝাচ্ছে, মানে আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি। আর এইটা দিয়ে বোঝাচ্ছে আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম এবং করেও ছিলাম, এইটা বোঝাচ্ছে। তাহলে এইটার মধ্যে একটা নেগেটিভিটি আছে, নেগেটিভ ফোর্স আছে এই সেন্টেন্সটা, আর এটার মধ্যে কোনো নেগেটিভ ফোর্স নেই, মানে এটা অ্যাফার্মেটিভ, আমি চেয়েছিলাম এবং করেও ছিলাম। বোঝা গেল? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। মানে যখনই এই ভার্বগুলোকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে লিখব, ব্যবহার করব, তখন ইচ্ছে পূরণ হয়নি বা ঘটনাটা ঘটেনি, এটাই বোঝাবে। তাহলে তুমি যদি এই ওয়ান্টেড এর জায়গায়, আমি ওয়ান্টেড কথাটার জায়গায় অন্য ভার্ব ইউজ করলাম, ধরা যাক হোপ, তাহলে I had hoped to help him, মানেটা কি দাঁড়াবে? নিশ্চয়ই অনুমান করতে পারছো যে আমি ভেবেছিলাম সাহায্য করব ওকে কিন্তু করতে পারিনি। কেন? এই হ্যাড মানে পাস্ট পারফেক্টে ব্যবহার করছো। আবার একইভাবে এক্সপেক্ট, I had expected to help him, ওই একই মিনিং, আমি ওকে সাহায্য করার কথা ভেবেছিলাম কিন্তু করতে পারিনি। থিঙ্ক দিও তাই, সাপোজ দিও তাই, মিন দিও তাই, ইন্টেন্ট দিও তাই। তাহলে এই সমস্ত ভার্বগুলো দিয়ে যখনই তুমি পাস্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্স বানাবে, তৈরি করবে, তখন সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি মানে নেগেটিভ ফোর্স থাকবে। তার মানেটা কিন্তু হবে ইচ্ছে পূরণ হয়নি বা ঘটনাটা ঘটেনি। আমি আবার বলছি, তুমি যখনই এরকম ভাবে লিখবে আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম, I had wanted to help him, এর বাংলা মানে আমি ওকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। পাস্ট পারফেক্টে যে বলছো মানেই হচ্ছে একটা নেগেটিভ, মানে চেয়েছিলাম কিন্তু পারিনি, এটাই। আর পাস্ট পারফেক্টে না ব্যবহার করে তুমি যদি সিম্পল পাস্ট ব্যবহার করো, তাহলে আর ওই নেগেটিভ ব্যাপারটা আসবে না, তুমি চেয়েছিলে এবং করেও ছিলে। আশা করি বুঝতে পেরেছো। তো এই 4টে উপায়ের মাধ্যমে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটাকে বুঝলাম, এবং আমি আশা করছি যে তোমরা এই যে 4টে উপায় দেখলে, এই 4টে উপায় দেখার পর
পাস্ট পারফেক্ট টেন্সে কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয় বা পাস্ট পারফেক্ট টেন্সটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা খুব ভালো করে বুঝেছো। তো এই ভিডিওটা দেখার পর অবশ্যই একটা কমেন্ট করবে, কমেন্ট বক্সে লিখবে ভিডিওটা কেমন লাগলো এবং ভিডিওটা থেকে তুমি কি জানলে, কি জানতে পারলে না, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবে।